ঢাকা যেন এক উত্তপ্ত কড়াই। উত্তাপ আর রোদের প্রখরতা কাবু করছে নগরবাসীকে। প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত হওয়ার পরিমাণ আরও বেশি, আর তাতে মারাত্মক হুমকিতে নগর জীবন। তবে এলাকাভেদে এই তাপমাত্রা কোথাও কম, আবার কোথাও বেশি। শহরে তাপমাত্রা বিগত 6 বছরে বেড়েছে 60 ডিগ্রি পর্যন্ত। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের দ্বিতীয় পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। সবুজ মাঠঘাট আর বিস্তর প্রান্তর ঘেরা দেশের রাজধানীতে এই সবুজের ছাপ এখন বিলীনের পথে। শহরের সবুজ ঘেরা বনায়নও কমছে তড়িৎ গতিতে। সেই সাথে দখল দূষণের এই শহর যেন নগরবাসীর জন্য পরিণত হয়েছে হিট আইল্যান্ডে। মরুর দেশের তাপ ছড়াচ্ছে ঢাকায়। গবেষকরা বলছে, বনায়ন কম থাকা এলাকাগুলোতে তাপ ছড়াচ্ছে স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রি বেশি। সাথে থাকা স্মার্টফোনটি বলছে এখন এই এলাকার তাপমাত্রা 41 ডিগ্রি ছুঁই, আর এতেই অস্বস্তি বেড়েছে জনজীবনে। গেল কিছুদিন এই এলাকায় তাপমাত্রা সর্বোচ্চ ঠেকেছে 41.6 ডিগ্রিতে। তবে নগরীর অন্যান্য অঞ্চলে কিন্তু তাপমাত্রার ভিন্নতা রয়েছে। আর এর কারণ কি? একই সময়ে দুটি ভিন্ন এলাকার তাপমাত্রা, যেখানে ব্যবধান প্রায় 1.5 ডিগ্রি। অবস্থা সৃষ্টি হচ্ছে। একটি এলাকা অট্টালিকায় ঢাকা, আরেকটি সবুজ বনায়নে। এমনই রাজধানীতে ব্যস্ত সব এলাকায় পরীক্ষা চালিয়েছে গবেষক দল। গত 6 বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে এলাকা ভিত্তিক শহরের তাপমাত্রা। তথ্য বলছে, মহাখালী এলাকায় 6 বছরে তাপমাত্রা বেড়েছে 7.5%। গুলিস্তানে 6.05%। সবচেয়ে কম বেড়েছে সবুজে ঘেরা চন্দ্রিমা উদ্যানে, মাত্র 1%। ঢাকা শহরের অল্প ব্যবধানে তাপমাত্রা দ্রুত ভেরিয়েশন হচ্ছে। যেগুলোতে ওপেন স্পেস আছে, সবুজ আছে, জলাধার আছে, সেখানে তাপমাত্রা অন্তত 4 ডিগ্রির কাছাকাছি কম। কোন জায়গাগুলো থেকে মতিঝিল, আমাদের পল্টন, হায়দ্রাবাদ, যাত্রাবাড়ি, গাবতলী, অদ্ভুত আচরণ আমরা এখন ফিল করছি। এটি আসলে একদিনের ঘটনা না, এটি ওভার দ্য ইয়ার দীর্ঘদিনের একটি ক্রমবর্ধমান পরিবর্তিত একটি ফলাফল। সরকারের দায় অনেক বেশি, কারণ নীতিমালার মধ্যে থাকতে হবে, আইন থাকতে হবে, এবং সেখানে যে কার্যকরী ভূমিকা সেটি পালন করতে হবে। তো সেই জায়গায় আমরা দেখি, কিন্তু মানুষেরও এখানে কর্মকাণ্ডটা নিজেদের মতো করে করতে হবে। শহরে তাপমাত্রা কমাতে এ মৌসুমে গাছ লাগানোর বিপক্ষে সব বিশেষজ্ঞরা। তারা বলছে, অতি উৎসাহী না হয়ে বর্ষা মৌসুমের শুরুতে টেকসই পরিকল্পনা নিয়ে শহর বনায়নের পাশাপাশি নগর পরিকল্পনায় সজাগ থাকতে হবে সবার। এতে স্বস্তি ফিরবে দেশের প্রাণকেন্দ্রে। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তীব্র গরমে রাজধানীতে এসি, ফ্যান বিক্রি বেড়েছে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ। বাড়তি চাহিদা সামাল দিতে হিমশিম খাচ্ছেন ডিলার ও বিক্রেতারা। কৃত্রিম সংকটে দামও বেড়েছে ইলেকট্রনিক্স পণ্যগুলোর। তবে ভিশন এসিতে কয়েকটি নতুনত্ব সংযোজন করে বেশ কিছু অফার দিচ্ছে ভোক্তাদের। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মেগাসিটির কোটি মানুষের বসবাসের শহরটি তাপমাত্রা বেড়ে চলেছে ক্রমাগত। সবুজায়নের স্বল্পতায় গরমে হাঁসফাঁস নগরবাসীর। স্বল্প থেকে মধ্যবিত্তের স্বাভাবিক চলাফেরা ও ঘুম যেন উড়ে গেছে এমন বাস্তবতায়। এ কারণে মোটামুটি সামর্থ্যবানরা ছুটছেন এয়ার কন্ডিশন সরঞ্জাম কিনতে। প্রতিদিন দোকানগুলোতে 50 থেকে 60টি পর্যন্ত এসি বিক্রি হচ্ছে। ফ্যানের দোকানেও ভিড় লেগে থাকে ক্রেতাদের। এসি তো আর বিলাসিতা না, বাচ্চা টাচ্চা তারা খুব অসুস্থ হয়ে পারে গরমে। এই জন্যই গরম উপলক্ষে 1000 টাকা বেশি মনে হচ্ছে আমার। এসিতে খুব কমই বাড়ছে, 1-2,000 3,000 এরকম বাড়ছে সর্বোচ্চ। আর হলো কাস্টমার ডিমান্ড অনেক বেড়ে গেছে। যে পরিমাণ আমাদের যোগান দরকার সেই পরিমাণ যোগান নাই। এখন তো গরম পড়ছে, তুলনামূলকভাবে সেল ভালো। মিরপুরের শেওড়াপাড়ায় ভিশনের শোরুমে বিক্রি বেড়েছে এসির। ডুয়েল ইনভার্টার, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং সহজ কিস্তির সুবিধার কারণে এর চাহিদাও বেশি। ভিশন ফ্যানটা একটু ভালো এবং ওটার বাতাস বেশ, সার্ভিসটা ভালো পাচ্ছি। তারপরে ওনাদের যে আফটার সেলফ সার্ভিস
সেল সার্ভিসটা খুবই ভালো। ইনভার্টার ডুয়েল ইনভার্টারটা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য মানুষের জন্য ব্যবহারের জন্য সুবিধা হবে এবং কিস্তির মাধ্যমে কাস্টমাররা 1 বছর মেয়াদেও হলো আমাদের থেকে এসি বা বিভীষণের যে কোনো প্রোডাক্ট কিস্তিতেও ক্রয় করতে পারবে। ক্রেতাদের দাবি বিলাস পণ্য নয়, এমন উষ্ণায়নের যুগে এসি এখন প্রয়োজনীয় পণ্য নগরবাসীর জন্য। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসক্যাপের ৮০তম অধিবেশনে আজ ভাষণ দেবেন থাইল্যান্ডে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও এসক্যাপের মহাসচিব আর্মিদা সালসিয়া আলিস জাবানার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এর আগে বুধবার ব্যাংকক স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংককে পৌঁছান। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ব্যাংককের ডংমুয়ান বিমানবন্দরে অবতরণ করলে গান স্যালুটের পাশাপাশি লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় তাকে। বিমানবন্দরে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইদ শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করছেন কিনা তা জানতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। আর মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা সে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি ওবায়দুল কাদের। নজরানা চৌধুরীর রিপোর্ট। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, আওয়ামী লীগের কেন্দ্র থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু প্রথম ধাপের নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা গেল দলের সেই নির্দেশনা প্রায় কেউই মানেননি। এ অবস্থায় বুধবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেষ পর্যন্ত মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজন কারা নির্বাচনে অংশ নিচ্ছেন তা বুঝতে ভোটের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন কমিশনে যে সময়সীমা, তারপরও কেউ ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারে। কাজে এই বিষয়টি চূড়ান্ত বলে মনে করতে ইলেকশন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দল বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে থাকে। শেষ পর্যন্ত যারা করবে না সে ব্যাপারেও আমাদের পার্টির সিদ্ধান্ত আমরা সময় মতো নেব। দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ অমান্যকারীদের শাস্তির মুখোমুখি না করা গেলে দলের শৃঙ্খলায় সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শত বাধা বিপত্তি পার করে আওয়ামী লীগ বাংলার মাটিতে কোমর সোজা করে দাঁড়িয়ে আছে। তবে মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনের মধ্যে কারা পড়বেন এ বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সেটা আমাদের উপর ছেড়ে দিন। আপনারা সবকিছু নির্ধারণ করলে আমরা পার্টি করতেছি, আপনারা এক একটা সংজ্ঞা তো লিখে বলছেন না, আমি আর বলবো না, আমাদেরটা আমাদের কাছে। আওয়ামী লীগ যেহেতু দলীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছে না, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হলে তার দায় দলের নয় বলেও জানান দলটির সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের নির্বাচন থেকে সরিয়ে আনতে নানাভাবে তৎপরতা চালাচ্ছে বিএনপি। এতে দল অনেকটাই সফল বলে দাবি নেতাদের। তবে শেষ পর্যন্ত যারা নির্বাচনে থাকবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। ইমরুল হাসানের রিপোর্ট। দলগতভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও প্রথম ধাপের নির্বাচনে বিএনপির অন্তত ৩৮ জন বর্তমান ও সাবেক নেতা এবং তাদের স্বজন চেয়ারম্যান পদে স্বতন্ত্রভাবে ভোট করছেন। এদের ১৮ জন বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা। দলের অনুরোধ সত্ত্বেও মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তারা। গত উপজেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম,
ওই সময় দলের নির্দেশে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করি। কিন্তু এবারের প্রেক্ষাপটটা আমার নিজের বাস্তবতা, বয়স সবকিছু মিলিয়ে জনগণের একটা চাওয়া ছিল। আমিও কনফিডেন্স আমার মধ্যে আছে যে আমি এবারের নির্বাচনে জয়ী হব, সেই জন্যই আমি নির্বাচন করব। দল আসে নাই, সেটা দলের সিদ্ধান্ত। আমি নির্বাচন করব, সেটা আমার সিদ্ধান্ত। নির্বাচনী প্রচার শুরু হয়ে গেলেও এখনও তাদেরকে নির্বাচন থেকে সরিয়ে আনার চেষ্টা করছে বিএনপি। 148 উপজেলায় প্রথম ধাপের ভোট হবে 8ই মে। 21শে মে পরের ধাপে নির্বাচন হবে 160টি উপজেলায়। দ্বিতীয় ধাপেও বিএনপির অন্তত 35 জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারে হাইকমান্ডের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তাদের কাছেও। আমাদের যারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে আছে, বিভিন্ন জেলার সভাপতি, সেক্রেটারি বা আহ্বায়ক, সদস্য সচিবরা বা থানার যারা দায়িত্ব, তারা সার্বক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করছে, মনিটর করছে এবং তাদেরকে অনুরোধ করছে প্রত্যাহার করার জন্য। তাদেরকে কাউন্সিলিং করা হচ্ছে এবং আমার বিশ্বাস যে আলটিমেটলি 8ই মে তো ফার্স্ট ফেজে ভোট, তার আগে হয়তো বিএনপির প্রার্থী হিসেবে যারা অংশগ্রহণ করছে এটা সুন্দর করে দাঁড়াবে আমি মনে করি। এরপরেও চেষ্টা করেছি, যেহেতু উদ্যোগ করে নাই, এখন তাদেরকে নিয়ম অনুযায়ী যেভাবে বহিষ্কার করতে হয় করা হয়, ঠিক সেভাবে বহিষ্কার করা হবে। এই সরকারের আমলই একটা সময় প্রত্যেকটি সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থীরা মেয়র হয়েছিলেন। যতগুলো পৌরসভা এবং উপজেলা ছিল, উপজেলা চেয়ারম্যান, এর মধ্যে 2/3 অধিক ছিল বিএনপির প্রার্থীরা। কিন্তু ফল কি হয়েছে? কেউ সুস্থ চেয়ারে বসে দায়িত্ব পালন করতে পারেননি। এই জন্য আমাদের নেতাকর্মীদের বলছি, তোমাদের এই শক্তিটা সংরক্ষিত রাখো, এটা অন্য কাজে লাগাও। এখানে লাগাও, তোমাকে তো দায়িত্ব পালন করতে দিবে না তোমাকে এই সরকার। তুমি মনে করো না তুমি স্বতন্ত্র নির্বাচিত হয়েছো, তুমি যে একবার বিএনপিতে নাম লিখিয়েছো, এটাই তারা মনে রাখে। বিএনপি বলছে জাতীয় নির্বাচন বর্জনের পর স্থানীয় সরকারের নির্বাচনে অংশ নিলে বৈধতা দেওয়া হবে বর্তমান সরকারকে। এছাড়া ভোটের সুষ্ঠু পরিবেশ নেই বলে মনে করে দলটি। বিএনপি উপজেলা নির্বাচনে যাবে কি যাবে না সেটা কিন্তু প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ না হয় তাহলে বিএনপি যাবে কি যাবে না, এটাই হচ্ছে সত্যিকারের প্রশ্ন। আচ্ছা, আজকে তো স্পষ্ট এই যে সেটআপ, বর্তমান সরকারের সেটআপ, বর্তমান নির্বাচন কমিশনের যে সেটআপ, সেখানে তো কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পারে না। কাজে এই ধরনের সেটআপের মধ্যে আমরা তো কোনোদিন নির্বাচনে যাব না। কারণ নির্বাচন তো একটা প্রফেশন, সেই নির্বাচন একটা ভাওতাবাজি, সেই নির্বাচনের মাধ্যমে মানুষকে প্রতারিত করা হচ্ছে। ভোট বর্জনে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে দাবি করছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। তাদের অপকর্ম ও জুলুমের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাতে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার মিথ্যাচার, ভয়ভীতি ও গ্রেফতারের মাধ্যমে বিএনপি সহ ভিন্ন মত ও পথের মানুষদের দমন পীড়ন চালাচ্ছে। নেতাকর্মীদের নামে মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। একই সঙ্গে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের জামিনের পর আবারও জেলগেট থেকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানান। আগামী বছর থেকে হজ কোটার 70% সরকারিভাবে পাঠানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ যাত্রীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান। আগামী 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, যেসব এজেন্সি নির্ধারিত সময়ে হজ যাত্রীদের ভিসা ও বাড়ি ভাড়া করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হজ যাত্রাকে নির্বিঘ্ন করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অন্যান্য দেশের মতো রাষ্ট্রীয়ভাবে ধীরে ধীরে বাড়ানো হবে হজ যাত্রীদের প্যাকেজের সংখ্যা। তারা কোঠা দেবে, কোঠার মধ্যে তার পার্সেন্টেজ অনুসারে আমাদের মানে চিন্তা চেতনা মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো আমরা 70% যেন আমরা নিতে পারি। একবারে না পারি, আস্তে আস্তে আমাদের ট্রাই করতে হবে, আমরা সেই পর্যায়ে যেতে চাই। তারা বাড়ি ভাড়া করেছে এবং যে বাড়ি ভাড়াগুলো করেছে সেগুলো ঠিক আছে, যেগুলো বাকি আছে সেগুলো তারা করবে। আর দায়িত্বহীনতার যদি কাজ করে, আমাদের যে হজ আপনার আইন হয়েছে 22-এ আমরা এটা বিধিমালা নীতিমালা করেছি, সেই নীতিমালা আলোকেই তাদের এগেনস্টে সেইভাবেই অ্যাকশন নেওয়া হবে। বৈশাখের তপ্ত রোদে পুড়ছে রাজশাহী সহ সারা দেশ। টানা দাবদাহে রাজশাহী অঞ্চলে ঝরে পড়ছে আমের গুটি। এরই মধ্যে অন্তত 20% গুটি ঝরে গেছে গাছ থেকে। খরা দীর্ঘস্থায়ী হলে ঝরে পড়ার এই হার আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন আম চাষিরা। একই অবস্থা লিচুরও। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল।
গত বছরের চেয়ে এবছর মৌসুমের শুরুতেই অনেক কম মুকুল এসেছিল রাজশাহী অঞ্চলের আম গাছে। আমের জন্য বিখ্যাত এই অঞ্চলের বাঘা ও চারঘাট উপজেলার শত শত একর জমির আমবাগানে মুকুলের পরিবর্তে এখন সবুজের সমারোহ। যেসব বাগানে মুকুল এসেছিল চলতি মাসে টানা দাবদাহে বোটা শুকিয়ে সেসব বাগানে ঝরে পড়ছে আমের গুটি। বৈরী এই আবহাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আম চাষিরা। যত 2-4টি যা মুকুল ছিল গাছে, সেগুলো ঝরে পড়ে গেছে। 4-5 দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আম তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তার শিকেওনাও আমাদের থাকবে না। এমনিতে এবার বাঘাচারঘাটে আমের পরিমাণ কম, তারপরেও এই আমগুলো যেভাবে পড়ে যাচ্ছে চরম ক্ষতির সাধিত হচ্ছে আমাদের জন্য। উদ্ভূত পরিস্থিতিতে চাষিদের সাথে উঠান বৈঠক করে আম ও লিচু রক্ষায় করণীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তবে বাণিজ্যিকভাবে আম উৎপাদনকারীরা বলছেন বরেন্দ্র অঞ্চলে পানির স্তর ক্রমাগতভাবে নিচে নেমে যাওয়ায় অনেক জায়গায় খাবার পানিরই সংকট দেখা দিয়েছে। বিরূপ এই প্রেক্ষাপটে বেশিরভাগ আমবাগানে সেচের আওতায় আনা সম্ভব হচ্ছে না। আমরা কৃষকদেরকে বলছি যে তারা যেন হালকা করে সেচ দিতে থাকে এবং এই সেচটা অবশ্যই পরন্ত বিকেলের দিকে দিতে হবে। এছাড়াও ফলের যাতে ঝরা রোদ হয় এই কারণে আম এবং লিচু দুটির ক্ষেত্রেই আমরা আমাদের বোরন কিংবা বোরিক অ্যাসিড এটি স্প্রে করার কথা বলছি। নিচ থেকে কোনো উঠছে না, পানি উঠছে না, সেচের ব্যবস্থাও নেই ঠিকমতো। কৃষি বিভাগ আমাদেরকে পরামর্শ দিয়েছেন সেচ দেওয়ার জন্য, কিন্তু খাবার পানি পাচ্ছি না আমরা। যেখানে যেখানে সেচের ব্যবস্থা আছে সেখানে সেচ দেওয়া হচ্ছে, তাছাড়া এমনি আর কিছু করার নাই, করণীয় কিছু নাই। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলায় এবছর 93,266 হেক্টর জমিতে আম চাষ হয়েছে বলে দাবি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে আম চাষি ও কৃষি বিজ্ঞানীরা বলছেন 2-3 দিনের মধ্যে বৃষ্টি না হলে অথবা গুটি রক্ষায় সেচের ব্যবস্থা করা সম্ভব না হলে এবার আম উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। সৌম্য সাজু, NTV নিউজ, রাজশাহী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।